অ্যাট দিস মোমেন্ট আমি আলোচনা করব প্রোডাকশন পসিবিলিটিস কার্ভ, পিপিসি আমরা সংক্ষেপে বলে থাকি। প্রোডাকশন পসিবিলিটিস কার্ভটা হচ্ছে এরকম যে ধরেন ইউ আর আ প্রডিউসার। সো আপনি একজন প্রডিউসার, তো আপনি ডিসাইড করবেন যে আপনি ধরলাম যে আপনি এমন একজন প্রডিউসার, ইউ ক্যান প্রডিউস রাইস অ্যান্ড পটেটো, দুইটাই আপনি প্রডিউস করেন। সো ইউ হ্যাভ সার্টেন ইকোনমিক রিসোর্সেস যেগুলোকে দিয়ে আপনি প্রডিউস করছেন। সো এই যে আপনি প্রডিউস করছেন, এখন আপনি আপনার সকল ইকোনমিক রিসোর্স দিয়ে আপনি রাইস প্রডিউস করতে পারেন, আবার আপনি আপনার সকল ইকোনমিক রিসোর্স দিয়ে আপনি পটেটো প্রডিউস করতে পারেন। আপনি যদি শুধু রাইস প্রডিউস করেন, তাহলে আপনি দেখলেন যে আমি 100 ইউনিট রাইস প্রডিউস করতে পারি, কিন্তু পটেটো আমি 0 ইউনিট প্রডিউস করতে পারি। সো এটা একটা কম্বিনেশন। আবার আপনি দেখলেন আপনি 360 ইউনিট, এটা ইউনিট ধরেন কেজিতে বলতে পারি, মনে বলতে পারি, হোয়াট এভার, ধরলাম আপনি 360 কেজি পটেটো প্রডিউস করতে পারেন, কিন্তু তখন আপনার সকল রিসোর্সেস যেহেতু আপনি পটেটো প্রোডাকশনে ইউজ করছেন, সেহেতু আপনি রাইস প্রডিউস করতে পারছেন না, সো রাইস প্রডিউস করছেন 0। আবার এরকম হতে পারে, ধরেন আপনি এতটুকু ডিসাইড করলেন, মানে হচ্ছে আপনি 60 কেজি রাইস প্রডিউস করলেন আর 170 কেজি পটেটো প্রডিউস করলেন, এটা একটা কম্বিনেশন হতে পারে। আবার আরেকটা কম্বিনেশন হতে পারে, আপনি 40 কেজি রাইস প্রডিউস করলেন, 250 কেজি আপনি পটেটো প্রডিউস করলেন। এই যে বিভিন্ন কম্বিনেশন অফ গুডস আপনি প্রডিউস করছেন, সেই পয়েন্টগুলোকে আপনি যোগ করে, সো ইদার ইফ ইউ প্রডিউস 100 রাইস 0 পটেটো, 80 কেজি রাইস 80 কেজি পটেটো, 60 কেজি রাইস 170, এরকম বিভিন্ন পয়েন্টগুলোকে যোগ করে আমি যে গ্রাফটা পাচ্ছি, এই গ্রাফটার নামই হচ্ছে production possibility curve. So the graph that shows all combination of two goods an economy can produce. এখন আমরা একটা সার্কুলার ফ্লো মডেল দেখব ইকোনমিক্সে। যদিও আপনাদের বইতে এই মডেলটা বিভিন্নভাবে দেখানো হয়েছে। প্রথমে শুধুমাত্র হাউস হোল্ড অ্যান্ড বিজনেসকে আনা হয়েছে, তারপরে দেখবেন যে আপনার গভর্নমেন্টকে আনা হয়েছে, ফাইন্যান্সিয়াল মার্কেটকে আনা হয়েছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে আনা হয়েছে। আমি একদম পুরোটা দেখিয়ে দিব, আপনি তারপরে যখন আপনার বইটা থেকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়বেন, তখন আপনার জন্য এটা হেল্পফুল হবে। সো আমরা যখন এখানে সার্কুলার ফ্লো মডেলের কথা বলছি, ফার্স্ট আমরা যদি চিন্তা করি একদম বেসিক লেভেলে, যে আমরা সবাই হচ্ছে হাউস হোল্ড। সো উই আর টকিং অ্যাবাউট হাউস হোল্ড। সো একদিকে হাউস হোল্ড আছে, অন্যদিকে ফার্ম আছে। সো ফার্ম কী করছে? গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে, আর হাউস হোল্ড এই গুডস অ্যান্ড সার্ভিসেস কনজিউম করছে। এখন হাউস হোল্ড এই গুডস সার্ভিসেস কনজিউম করার জন্য টাকা পয়সা পাবে কোথায়? দে আর অলসো লাইক ওয়ার্কিং ইন দ্য ফার্ম অ্যাজ এ লেবার। সো তারা লেবার হিসেবে কাজ করছে। তাদের যদি কোনো সেভিংস থেকে থাকে, তারা ক্যাপিটালটা এই ফার্মগুলোকে দিচ্ছে। তাদের যদি কোনো ল্যান্ড থেকে থাকে, সেটাও তারা এই ফার্মগুলোকে দিচ্ছে, ভাড়া দিচ্ছে, টু ইউজ করার জন্য, টু প্রডিউস করার জন্য। সো যখন হাউস হোল্ড ফার্মকে এই লেবার, ক্যাপিটাল, ল্যান্ড এগুলো দিচ্ছে, তখন কিন্তু দে আর ইন্টারাক্টিং ইন দ্য ফ্যাক্টর মার্কেট। সো ফ্যাক্টর মার্কেটে এই হাউস হোল্ডরা কিন্তু ইজ এ সাপ্লায়ার, আর ফার্ম ইজ এ বায়ার। ফার্ম কী করছে? ফার্ম এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনগুলো বাই করছে ফ্রম দ্য হাউস হোল্ড। সো যখন আমরা ঢাকা ব্যাংকের হয়ে কাজ করছি, উই আর এমপ্লয়িজ। সো আমরা আমাদের লেবারটা উই আর সেলিং, আমরা ফ্যাক্টর মার্কেটে সেল করছি, অ্যান্ড দ্য ফার্ম ঢাকা ব্যাংক ইজ বাইং আওয়ার স্কিলস অ্যান্ড টাইম, যেটা ইউজ করে উই আর প্রডিউসিং সার্ভিসেস ফর আওয়ার ক্লায়েন্টস, যেখান থেকে ফার্ম আর্ন করছে। সো ফার্ম যখন আর্ন করছে, সেখান থেকে একটা অংশ আমরা যেহেতু লেবার দিচ্ছি, সো সেটার এগেনস্টে আমাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে। আমরা যখন একটা ক্যাপিটাল দিচ্ছি, তখন সেটার এগেনস্টে আমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, বা স্টক হলে সেক্ষেত্রে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে। আমরা যদি আমাদের ল্যান্ডটা প্রোভাইড করি ব্যাংকে, তাহলে সেখান থেকে আমরা ভাড়া পাচ্ছি। ব্যাংক ইজ ইউজিং অল দিস রিসোর্সেস টু প্রডিউস, আর অ্যাকচুয়ালি প্রডিউস দ্য সার্ভিস প্রোভাইড করছে টু দ্য ক্লায়েন্টস, বিকজ আমরা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইড করি। সেখান থেকে যে সার্ভিস চার্জ, ইন্টারেস্ট এগুলো আর্ন করার মাধ্যমে করছে। ফাইনালি সব রিসোর্সেসগুলোর এগেনস্টে এক্সপেন্ডিচারগুলো অ্যালোকেট করার পর ফাইনাল একটা প্রফিট থাকে, যেটা এই কোম্পানির যারা অন্টারপ্রেনার তাদের একটা প্রফিটের অংশ, বা এই কোম্পানির যারা শেয়ার হোল্ডার তারা প্রফিট পাচ্ছে। সো এটা যখন আমরা ছোটো কোম্পানির জন্য ইউজ করি, একই কথা, একই প্রসেসে। সো আমরা খুব একদম বেসিক লেভেলে যখন উই আর টকিং অ্যাবাউট হাউস হোল্ড আর ফার্ম আছে, অ্যান্ড দে আর ইন্টারাক্টিং ইন দ্য ফ্যাক্টর মার্কেট। এখন মনে করেন
আম, আমরা এখানে ইনক্লুড করলাম আরও, ধরেন উই আর ইনক্লুডিং গুডস মার্কেট। আসলে এই ফার্মই তো আসলে যেটা প্রডিউস করছে সেটা গুডস মার্কেটে বিক্রি করছে, আর হাউস হোল্ডরা এই গুডস মার্কেটে সেটাকে কনজিউম করছে। এখন আমরা এর সাথে যদি গভর্নমেন্টকে নিয়ে আসি, এর সাথে যদি ফাইন্যান্সিয়াল মার্কেটকে নিয়ে আসি, তাহলে খেয়াল করে দেখবেন এই যে যারা হাউস হোল্ড আছে, যারা ল্যান্ড লেবার দিয়ে ওয়েজেস পেলো বা চাকরি করার এগেনস্টে স্যালারি পেলো, সেটা দিয়ে তো তারা প্রথমেই যে কাজটা করতে হয়, একটা অংশ ট্যাক্স দিয়ে দিতে হয় গভর্নমেন্টকে। সো আমাদের যখন অ্যাড সোর্সে ট্যাক্সটা কেটে নেয়, এটা জমা দেওয়া হয়, সো আলটিমেটলি আমরা গভর্নমেন্টকে কী করছি, ট্যাক্স দিচ্ছি। সো আমার যদি 100 টাকা ইনকাম থাকে, এই 100 টাকা ইনকামের মধ্যে যদি আমি 10 টাকা ট্যাক্স গভর্নমেন্টকে দিয়ে দিই, তাহলে বাকি যে 90 টাকা থাকে, এই 90 টাকাটাই তো আমি সর্বোচ্চ আমি কি করতে পারি, স্পেন্ড করতে পারি। বাট আমাদের ভবিষ্যতের জন্য আমরা কিছু টাকা রেখে দেই, আমাদের আনসার্টেনটির জন্য, অথবা যখন আমরা চাকরি করব না, রিটায়ার করে ফেলবো, তখনকার জন্য আমরা আমাদের কিছু ইনকাম সেভ করে রেখে দিই ভবিষ্যতের জন্য। ওই সেভিংসটা বাদ দিয়ে বাকিটুকু আমরা কনজিউম করি। সো উই ডিসাইড যে আমরা কতটুকু কনজিউম করব আমাদের ইনকামেরটা, যেটা আমরা ট্যাক্স দিয়ে দিলাম ওইটা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটাকে বলা হয় ডিসপোজেবল ইনকাম। এটা ম্যাক্সিমাম আমরা ডিসপোজ করতে পারি। ওর মধ্যে কতটুকু আমরা কনজিউম করব আর কতটুকু আমরা সেভ করব। যেটা আমরা কনজিউম করি সেটা চলে যায় গুডস মার্কেটে, আর যেটা আমরা সেভ করি সেটা চলে যায় হাউস হোল্ড সেভিংস ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেটে। সো ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেটে যখন আমরা ব্যাংকে ডিপোজিট রাখছি, অথবা আমরা শেয়ার কিনছি বা বন্ড কিনছি, সো তখন কিন্তু আমরা আসলে যে কাজটা করছি সেটা হলো আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে ফান্ড প্রোভাইড করছি। সো এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই যে ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা ফান্ডটা প্রোভাইড করলাম, সো সেই ফাইন্যান্সিয়াল মার্কেটে আমাদের সবার সেভিংসকে ইউজ করে ফাইন্যান্সিয়াল মার্কেট আবার কী করছে, এই যে কোম্পানিজগুলো আছে সেই কোম্পানিজগুলো তো ক্যাপিটাল দরকার হয়, তখন তারা ফাইন্যান্সিয়াল মার্কেটে আসে এই ক্যাপিটালটা রেইজ করার জন্য। সো তখন এই কোম্পানিগুলো ইদার বন্ড ইস্যু করে অথবা একুইটি শেয়ারস ইস্যু করে। সো বাই রেইজিং ডেট অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল তারা এটা রেইজ করে। আবার অন্যদিকে এই ফাইন্যান্সিয়াল মার্কেট থেকেই গভর্নমেন্ট যদি কোনো ডেট ইস্যু করে, তাহলে গভর্নমেন্ট ডেট কিনে গভর্নমেন্টকে ফান্ডিং করা হয়, যেটাকে বলা হচ্ছে গভর্নমেন্ট বরোইং। সো গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল মার্কেটস থেকে বাই ইস্যুইং বন্ড বড় করছে, আর অন্যদিকে কোম্পানিজ অলসো ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে বাই ইস্যুইং ডেট অ্যান্ড ইকুইটি, ডেট ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ক্যাপিটাল রেইজ করছে। অন্যদিকে এই যে গুডস মার্কেটে আমরা প্রডিউস করছি, এই প্রোডাকশনের একটা অংশ তো আমরা হাউস হোল্ডরা কনজিউম করছে। সবই যে আমাদের দেশে হাউস হোল্ড কনজিউম করবে তা না, একটা অংশ আমরা কি করি, আমরা এক্সপোর্ট করে দিই। যেটা আমরা এক্সপোর্ট করে দিই সেটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। সো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যখন বাইং গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রম আস, সো দ্যাট ইজ এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আবার আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে যখন কিনি, মেশিনারিজ কিনতে পারি, র মেটেরিয়ালস কিনতে পারি, আবার কনসামশন গুডস কিনতে পারি ওর সার্ভিসেস নিতে পারি, তখন আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের কাছ থেকে ইম্পোর্ট করছি। সো এই এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট মিলেই হচ্ছে আমার নেট এক্সপোর্ট। সো এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে ইকোনমিক যে অ্যাক্টিভিটিগুলো, যে কারণে এটাকে বলা হচ্ছে সার্কুলার ফ্লো মডেল। ওকে, সো এখন আমরা দেখব ইকোনমিক সিস্টেম, যেখানে আমরা মার্কেট ইকোনমি, কমান্ড ইকোনমি, মিক্সড ইকোনমি অ্যান্ড ট্রেডিশনাল ইকোনমি নিয়ে আমরা কথা বলবো আর কি। সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মার্কেট ইকোনমি। সো যখন আমরা মার্কেট ইকোনমির কথা বলি, সো মার্কেট ইকোনমিতে আমাদের প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, এই প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি ফিক্সড বাই সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড। সো সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড ডিসাইড করে কোনো একটা গুডস অ্যান্ড সার্ভিসে সেটার প্রাইস কত হবে। সো প্রাইস যদি অনেক বেশি থাকে, সাপ্লায়াররা মোটিভেটেড টু প্রডিউস মোর, তখন তারা সাপ্লায়াররা প্রাইস বাড়িয়ে দেয়। অ্যান্ড ইফ দেয়ার ইজ মোর সাপ্লাই কম্পেয়ার টু ডিম্যান্ড, প্রাইস কমে যায়। আবার ইফ দেয়ার ইজ ডিম্যান্ড বেশি থাকে, সাপ্লাই কম থাকে, তখন প্রাইস বেড়ে যায়। অ্যান্ড প্রাইস বেড়ে গেলে আবার সাপ্লায়াররা সাপ্লাই করতে মোটিভেটেড হয়, এইভাবে একটা জায়গায় এসে ইকুইলিব্রিয়াম হয়। এবং এই মার্কেট বেসড ইকোনমিতে আমরা ধরে নিচ্ছি, আমরা মনে করি বা আমরা এই ইকোনমির বৈশিষ্ট্য হচ্ছে কোনো গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্স থাকবে না। So government will not interfere, rather there will be private ownership, এবং প্রাইভেট ওনারশিপের বেসিসে আমরা ডিসিশন নিব কতটুকু কিনবো, কতটুকু বিক্রি করব, অ্যান্ড আমাদেরকে কোনো ইন্টারফেয়ার করা হবে না যে আমি কত প্রাইস চার্জ করব, কতটুকু সাপ্লাই করব, এগুলো। তাতে করে কি হবে, আমি যদি কোনো একটা বিজনেস করি যেখানে আমি দেখছি খুব ভালো প্রফিট হচ্ছে, তো আমাকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে, সো তারাও ওই বিজনেসটা করতে চাইবে, অ্যান্ড দে উইল কাম আপ উইথ মোর সাপ্লাই। সো ইভেন্চুয়ালি প্রাইস একটু কমে যাবে বা ওই বিজনেস থেকে রিটার্নটা কমে আসবে। সো থ্রু কম্পিটিশন এটা ডিসাইডেড হয় যে প্রাইস যে কমানোর ব্যাপারটা,
এটা কম্পিটিশনের থ্রুতেই কমতে থাকে, কমতে কমতে একটা জায়গায় চলে আসবে যেখানে হয়তো ফার্দার প্রাইস আর কমার কোনো জায়গা নাই। আবার যদি বেশি কমে যায় তখন হয়তো কোনো ফার্ম ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাবে, তখন আবার একটা ইকুইলিব্রিয়াম সাপ্লাই এবং ডিমান্ডে চলে আসবে আর কি। অন্যদিকে যখন আমরা কমান্ড ইকোনমির কথা বলি, সো কমান্ড ইকোনমিতে প্রাইভেট ওনারশিপ থাকবে না, মানে প্রাইভেট ওনারশিপের বেসিসে ডিসিশন হবে না। কিছু প্রাইভেট ওনারশিপ তো থাকতেই পারে, বাট অ্যাকচুয়ালি ডিসিশনটা আসলে কে নেবে? ডিসিশনটা হবে গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট মেক্স অল দ্য ইকোনমিক ডিসিশন। সো দেয়ার উইল বি আ সেন্ট্রাল প্ল্যানিং, যেখানে গভর্নমেন্ট প্রায়োরিটাইজ করবে সোশ্যাল নিডস কোথায় বেশি, কোথায় সোসাইটি কোথায় কতটুকু প্রডিউস করলে সোসাইটি উইল বি বেনিফিটেড। সো দে উইল নট থিঙ্ক অ্যাবাউট যে প্রাইভেট ওনারশিপ থাকলে কি হয়, প্রাইভেট বিজনেস সবসময় চিন্তা করে কোথায় প্রফিট বেশি, কিন্তু গভর্নমেন্ট চিন্তা করবে যে কোনটা করলে সোসাইটি উইল বি মোর বেনিফিটেড, দে উইল নট থিঙ্ক অ্যাবাউট প্রফিট মোর। সো যত ধরনের গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টগুলো হয়, এগুলোতে সোসাইটির বেনিফিটগুলো বেশি চিন্তা করা হয় রাদার দ্যান দ্য প্রফিট। ধরেন এই যে আমাদের যত রকম ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট হচ্ছে, লাইক মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, সো এগুলো সোসাইটাল নিডকে বেশি চিন্তা করা হয়। অবভিয়াসলি দেয়ার উইল বি সাম প্রফিট, বাট সেইটা তো আসলে সেই প্রফিটটা এত যে হিউজ ইনভেস্টমেন্ট, সেখান থেকে উঠে আসতে পে ব্যাক হইতে হয়তো 50 বছর, 100 বছর বা 200 বছর লেগে যায় অনেক ক্ষেত্রে। সো ওই রকম ইনভেস্টমেন্ট তো কোনো প্রাইভেট কোম্পানি করতে চাইবে না আর কি। সো এগুলোতে যেহেতু সোসাইটাল নিড আছে, সোসাইটি উইল বি বেনিফিটেড, সো এই ধরনের ইনভেস্টমেন্ট ইভেন ইফ লুকস নট প্রফিটেবল, বাট গভর্নমেন্ট এটা করে থাকে ফর টু মিট দ্য সোসাইটি নিড। এখন এই যে আমরা মার্কেট ইকোনমি বললাম, যেখানে দেয়ার উইল নট বি এনি গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স, অন্যদিকে আবার কমান্ড ইকোনমি যেখানে আমরা বলছি গভর্নমেন্ট উইল টেক দ্য ডিসিশন। এই দুইটার ইন বিটুইন হচ্ছে মিক্সড ইকোনমি, হুইচ উইল কম্বাইন দ্য এলিমেন্টস অফ কমান্ড অ্যান্ড মার্কেট ইকোনমি। সো সার্টেন সেক্টরে হয়তো এটা ইন্টারভিন করবে, লাইক এডুকেশন, হেলথ কেয়ার, বাট অন্যান্য ক্ষেত্রে যেখানে হয়তো সে মনে করছে যে প্রাইভেট ওনারশিপ এবং প্রাইভেট প্রফিট মেকিং বিজনেসের যে একটা মোটিভ, সেটা মাইট সার্ভ ওয়েল ফর দ্য ওভারঅল কান্ট্রি, সো সেই জিনিসটা থাকবে। আর ট্রেডিশনাল ইকোনমি হচ্ছে হিস্টোরিক নর্মস গভর্ন ক্রিয়েশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্পেন্ডিং, যেখানে হয় যে কোনো একটা পার্টিকুলার গ্রামে দেখবেন যে তার হয়তো দাদা যে প্রফেশনে ছিল, বাবা ঠিক সেম প্রফেশনে, তারপর ছেলেরাও সেম প্রফেশনে, সেটা বংশ পরম্পরায় চলে আসছে, সো হিস্টোরিক নর্মের ভিত্তিতে চলে আসছে, এবং তারা হয়তো ওই কাজটা হিস্টোরিক নর্মের কারণে ওই কাজটাতে তারা ভালো, সো এইভাবে করে ডিসাইডেড হবে, এবং এটা ট্রেডিশনাল ইকোনমি বৈশিষ্ট্য। সো এখানে অকুপেশনসগুলো হ্যান্ডেড ডাউন থ্রু জেনারেশন হয়, অ্যান্ড সাধারণত এটা রুরাল এবং রিমোট এরিয়াতে পাওয়া যায়। আধুনিক মার্কেটে বা মডার্ন সিটিগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটি আপনি হয়তো পাবেন না।